খুব ইন্টারেস্টিং একটা কোম্পানি দেখাতে চলেছি, যে কোম্পানিটা কিন্তু দুরন্ত রিটার্ন দিয়েছে। আমি যে কথায় যাচ্ছি সেটা পেনি ক্যাপ কোম্পানি, যে পেনি কোম্পানি যেগুলো 1 টাকা 2 টাকা 3 টাকা যে কোম্পানির দাম রয়েছে, সেই ধরনের কোম্পানিগুলোর কথা আমি বলছি। যে কোম্পানিগুলো ভবিষ্যতে ভালো করতে পারে, আমি সেই কোম্পানির কথা বলতে চলেছি। যেই কোম্পানিটার কথা আজকে বলছি, কোম্পানিটা কিন্তু একটা টাকার হিসেবে ছিল এবং সেই কোম্পানি আস্তে আস্তে উঠতে শুরু করলো এবং উঠে 2400% বেশি কিন্তু রিটার্ন দিয়ে দিল কোম্পানিটা। কোম্পানির শুরু থেকে যেখানে ছিল, এই কোম্পানি পৌঁছে গেছিলো একটা সময়, সেটা হচ্ছে 200 টাকার কাছাকাছি পৌঁছে গেছিলো, ভ্যালুয়েশন চলে গেছিলো এরকম জায়গাতে। আমি যদি এটাকে একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করি, তাহলে বুঝতে পারা যাবে কোম্পানিটা ঠিক এক্স্যাক্ট কোথায় গেছিলো এবং সেখান থেকে এরকম জায়গাতে পজিশন নিয়ে এরকম জায়গায় চলে গেছিলো কোম্পানিটা। মোটামুটি এখানে 240 245 চলে গেছিলো। সেই কোম্পানিটা যদি এই ধরনের কোম্পানিতে ইনভেস্ট করা যায়, যে কোম্পানি বেশি দিন নয়, কিছু দিনের মধ্যে কিন্তু আমাদেরকে এটা দারুণ রিটার্ন দিয়ে দিয়েছে। এই কোম্পানিটার ক্ষেত্রে যদি বলি, এই কোম্পানিটা জুলাই 2025 থেকে মে 2026 এইটুকু সময়ের মধ্যে, 1 বছরের কম সময়ের মধ্যে আমাদের 2474% রিটার্ন দিয়ে দিয়েছে। যে কোনো সময় কারোর যদি 1 লক্ষ টাকা এইসব কোম্পানিতে ইনভেস্ট করতে পারতো, তাহলে কিছু দিনের, একটা বছরের মধ্যে 24 লাখ টাকার মতো সেই কোম্পানিটা কিন্তু রিটার্ন চলে আসতো সেই পার্টিকুলার ইনভেস্টারটা। তারা বোঝা যাচ্ছে কোম্পানি কীরকম কোম্পানি। আর এই কোম্পানি আমরা কী করে বুঝবো যে কোম্পানিগুলোর সিচুয়েশন কোথায় দাঁড়িয়ে রয়েছে, কোথায়? তার জন্য আমরা সিম্পল একটা চার্ট দেখাচ্ছি। চার্টের মধ্যে বোঝা যাবে, কালারের যে চার্টটা এখানে দেখা যাচ্ছে লাইনটা, সেই লাইনটা কিন্তু আমাদের ইন্ডিকেট করে দিচ্ছে যে কোম্পানিটা কিন্তু আপ ট্রেন্ড কি ডাউন ট্রেন্ড। এখানে কোম্পানিটা কিন্তু এইখানে যে চার্টটা, সেটা কিন্তু ওপরের দিকে অ্যাবভ উঠে যাচ্ছে, অর্থাৎ এইখানে বুঝিয়ে দিচ্ছে কোম্পানিটা এরকম জায়গায়, সেটা হচ্ছে আপার ট্রেন্ড। এরপর থেকে কোম্পানি আবার ডাউন ট্রেন্ড হয়ে গেছে। যদি কেউ এরকম জায়গায় বা এর আশেপাশে সেল করতে পারতো, এরকম জায়গা থেকে কিনতো এবং এখানে কি সেল করতো, তাহলে কিন্তু তার 2000%-এর কাছাকাছি রিটার্ন হয়ে যেত। কথাটা বলতে চাই বন্ধু, যদি এই ধরনের কোম্পানি আমরা স্টক মার্কেটে সম্ভব, যেখানে ইনভেস্ট করলে আমাদের টাকাটা কিন্তু বহু গুণ রিটার্ন দিতে পারে। আমি যে কোম্পানিটার কথা বলছি, কোম্পানির নাম হচ্ছে ম্যাগনাস স্টিল ইনফ্রা লিমিটেড। এই কোম্পানিটা কিন্তু এমন একটা কোম্পানি, যে কোম্পানি লিমিটেড ট্রেড অ্যাগ্রো প্রোডাক্টসের উপর কাজ করে। ম্যাগনাস স্টিল ইনফ্রাস্ট্রাকচারের কাজকর্ম করে। মার্কেট ক্যাপ একেবারে ন্যানো ক্যাপ কোম্পানি, 19 কোটি মার্কেট ক্যাপের কোম্পানি। প্রেজেন্টলি সিচুয়েশন স্টক পি কিন্তু 2.96 মাত্র। কোম্পানিগুলোতে কি হয়, রিটার্ন ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয়েড অবিশ্বাস্য সব রয়েছে। 171, 465 দেখা যাচ্ছে এখানে। এই অবস্থাতে এই ধরনের কোম্পানিগুলো প্রচণ্ড রিস্কি হয় এবং এইসব কোম্পানিগুলোতে কিন্তু ফ্রড হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। অথচ এই কোম্পানিগুলোর পোটেনশিয়াল গ্রোথও খুব বেশি থাকে। কী ব্যাপার থাকে, কোম্পানিগুলো খুব ছোট জায়গা থেকে একটা বড়োভাবে জাম্প করে যায় এবং তার পিছনে থাকে কিছু নিউজ, তার পিছনে থাকে কিছু প্রোমোটার, কিছু থাকে অপারেটরের গেম, সব কিছু থাকে। কিন্তু যদি কখনো অ্যাজ এ ট্রেডার আমরা হিসেব করে দেখি, তাহলে ইন্ডিকেটর যদি আমাদের ইন্ডিকেট করে দেয় যে এখন বাই করো, আর সেই ইন্ডিকেটর যদি বলে এখানে সেল করো, তাহলে আমরা সে কোম্পানি ফ্রড হোক কি ভালো থাক, আমাদের কেউ জানার দরকার নেই। আমরা কিন্তু একটা ভালো প্রফিট নিয়ে এক্সিট করে যেতে পারি। 2000%-এর বেশি প্রফিটে দিয়েছি, ঠিক কথা। আমরা যদি 1000% প্রফিটও নিয়ে বেরিয়ে যাই, সেক্ষেত্রে তো কম লাভ নয়, ঠিক আছে? তো কোম্পানির ক্ষেত্রে দেখতে গেলে কিন্তু কোম্পানিটা এদিক থেকে দেখতে গেলে কোম্পানি কিন্তু প্রচুর সেল করে দিয়েছে। কোম্পানিটা কিন্তু একটা সময় 47% প্রোমোটার হোল্ড করছিল। যেই কোম্পানি 1 বছরের মধ্যে 1000% রিটার্ন হয়ে গেছে, লক্ষ্য করে দেখো, সেই কোম্পানি প্রোমোটার ম্যাক্সিমামটা সেল করে দিয়েছে। এবং কাকে সেল করে দিয়েছে? পাবলিককে 87% সেল করে দিয়েছে। অর্থাৎ কোম্পানি যখন ওপরে ওঠে, এইরকম জায়গা থেকে সবাই কোম্পানিগুলোতে কিন্তু ইনভেস্ট করা শুরু করে। আর প্রোমোটাররা প্রফিট হয়ে গেলেই তারা কিন্তু এরকম জায়গায় সেল করে বেরিয়ে যায়। কিন্তু মুশকিলটা হয় সাধারণ যারা ট্রেডার, সাধারণ যারা ইনভেস্টার, তারা যখন দেখতে পারে যে কোম্পানি 1000% রিটার্ন দিচ্ছে, 52% লোক তখন আগে থেকে ইনভেস্টেড ছিল, তখন তারা কি করে, আবার ঝাঁপিয়ে পড়ে সবাই এবং তার আলটিমেট ইম্প্যাক্ট হয় এখানে। প্রোমোটার এখানে সমস্ত শেয়ারকে কিন্তু এইদের কাছে গছিয়ে দিয়ে, পাবলিকের কাছে গছিয়ে দিয়ে পালিয়ে গেছে। এখানে দেখলেই বুঝতে পারবে যে কত পার্সেন্টেজ এখানে যারা রয়েছে, রাজেন্দ্র প্রসাদ হোক বা আদার্স যারা রয়েছে, L7 এরা যারা রয়েছে, আলটিমেটলি সাধারণ পাবলিক রয়েছে, সাধারণ ইনভেস্টার রয়েছে, তাদের এই অবস্থা। যদি কোয়ার্টারের রেজাল্ট আমরা দেখি, কোয়ার্টারের রেজাল্ট কিন্তু খুবই ভালো করেছিল। রেজাল্ট 1.95 থেকে 7.30 জুন মাসের মধ্যে সেলস বেড়েছে। যদি নেট প্রফিটের মধ্যে যাই, নেট প্রফিট আমরা দেখতে পাচ্ছি
41 লক্ষ টাকা থেকে 2 কোটি টাকাতে চলে এসছে নেট প্রফিট। তাহলে এইগুলো সব ভালো রয়েছে। এবার ক্যাশ ফ্লোতে যদি যাই, ক্যাশ ফ্লোর দিকে লক্ষ্য করলে বোঝা যাবে কোম্পানিটাও কিন্তু প্রফিট অপারেশন কিন্তু প্রায় 4 কোটি 66 লক্ষ টাকা হয়েছে। এই এতগুলো পজিটিভ থাকা সত্ত্বেও কোম্পানি কিন্তু একটা বড় ক্র্যাশ তৈরি করেছে এবং অনেকটা পতন ঘটেছে। আজকে এই পরিস্থিতির মধ্যে একটা কথা বলা যায়, কোম্পানির ফান্ডামেন্টাল সবসময় দেখে তবেই কিন্তু কোম্পানি ইনভেস্ট করা উচিত, না হলে ইনভেস্ট করা উচিত না। কারণ না হলে ভবিষ্যতে কিন্তু এইসব কোম্পানিগুলো ট্র্যাপ ফেলে দিতে পারে। অর্থাৎ যদি আপনি কনফার্ম থাকেন কোম্পানি সম্পর্কে, কোম্পানিটা দারুণ করবে, তবেই যেখানে ইনভেস্টেড হবেন, না হলে এখানে ইনভেস্টেড হবেন না। দ্বিতীয়ত আপনাকে সঙ্গে সঙ্গে চার্টটা ভালো করে জানতে হবে, শিখতে হবে। চার্ট যদি ভালো করে জানতে পারেন তাহলে পর আপনার ফান্ডামেন্টাল না জানা থাকলেও চলবে, চার্ট দিয়েই আপনি মোটামুটি ভালো পার্সেন্ট রিটার্ন কিন্তু জোগাড় করে নিতে পারবেন এর থেকে। তাহলে বোঝা গেল আজকে এই ব্যাপারটার মধ্যে একটা যে জিনিস কনফার্ম হয়ে থাকছি সেটা হচ্ছে সবসময় কিন্তু একটা ব্যাপার লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে কোম্পানির বিজনেসটা ভালো করে লক্ষ্য রাখতে হবে। কেন কোম্পানিটা এত উন্নতি করলো, তার কোম্পানির পিছনে একটা বিজনেস ছিল বড় মাপের, এবং সঙ্গে সঙ্গে কিছু ওয়ার্ল্ড নিউজ থাকে যেগুলো কিন্তু সাধারণ ট্রেডারদের রীতিমতো বিরাটভাবে লোভনীয় করে তোলে, যে কারণের জন্য কিন্তু সকলে ঝাঁপিয়ে পড়ে এখানে। আমি যদি কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসেও যাই অ্যাকাউন্টিংয়ের পরিস্থিতিতে, সেখানে দেখতে পারবো আমরা কিন্তু সেলস গ্রোথ বহু বেড়েছে। যেরকম এখানে দেখছি বিগত কয়েক বছরের মধ্যে দেখতে পাচ্ছি আমরা 2024 সালে 67 লক্ষ, তার থেকে 25 সালে 3 কোটি, তার থেকে 26 মার্চ 22 কোটি, অর্থাৎ বিরাটভাবে জাম্প হয়েছে। যদি এই চার্টের মধ্যে থেকেও দেখার চেষ্টা করি একটুখানি, সেখানে লক্ষ্য করে দেখবে এই সময় দিয়ে কিন্তু একটা বিরাট বড় মাপের জাম্প হয়েছিল। ঠিক এই যে মার্চ, এপ্রিল, মে এই জায়গাতে কোম্পানিটা কিন্তু বিরাটভাবে জাম্প করেছিল এবং জাম্প করে কোম্পানিটা কিন্তু অনেকটা উঠে গেছিলো। এই যে কোম্পানির মধ্যে আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি, যেখানে কোম্পানি প্রফিটেবিলিটি এক জায়গায় তৈরি করেছে। অর্থাৎ আমি যদি দেখি, দেখা যায় এখানে যে কোম্পানিটা মোটামুটি আমাদের সেই সময় দিয়ে অক্টোবর 2025 বা তারপরে বা এরকম জায়গা থেকে যখন আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানিটা কিন্তু আস্তে আস্তে উঠেছে। এবারে আমরা যখন দেখছি কোম্পানিটা মোটামুটি এরকম জায়গাতে কোম্পানিটা কিন্তু অনেকটা মানে এরকম মার্চ এপ্রিল সময় দিয়ে আমাদের কিন্তু একটা দেখাচ্ছে যে ইমপ্রুভমেন্ট, প্রফিটেবিলিটি জাম্প করেছে, সেটা একটা দেখাচ্ছিল, যেগুলো আলটিমেটলি কিন্তু কোম্পানিটাকে একটা অনেকের কাছে এটা একটা পজিটিভভাবে দেখাচ্ছে, রিপ্রেজেন্ট করেছিল। আমরা যখন দেখলাম সে কোম্পানির ক্ষেত্রেও দেখতে পাচ্ছি আমরা যদি এখানে চলে যাই দেখতে পারবো কীরকমভাবে ঠিক যখন প্রফিটটা খুব জাম্প হয়েছিল এই মার্চ মাস, এই মার্চের সময় দিয়ে কোম্পানিটার প্রফিটটা বিরাট হয়ে গেছিলো, যে কারণে তার রেজাল্ট কিন্তু এতটা ইমপ্রুভ করেছিল। ঠিক এইরকম জায়গায় পৌঁছে গেছিলো, সেখানে গিয়ে 240-45 চলে গেছিলো। কিন্তু তারপর আবার কোম্পানিতে কারেকশান তৈরি হলো, প্রোমোটাররা সব সেল করে দিল, কোম্পানি বিরাটভাবে পতন ঘটলো। সুতরাং সবসময় কিছু চার্টটা ভালো রাখতে হবে, নজর রাখতে হবে, এবং সঙ্গে সঙ্গে কিন্তু এক্সিট প্যাটার্নটা তৈরি করে রাখতে হবে। অনেক সময় দেখা যায় এইসব কোম্পানিগুলোতে এক্সিট করা যায় না, এন্ট্রি তো করা যায় কিন্তু একটা সময় পরে এক্সিট করাটা মুশকিল হয়ে যায়, সেগুলো মাথায় রেখে যেতে হয়। কিন্তু আলটিমেটলি এই মার্কেটে যত রিস্ক নিতে পারবে ততই কিন্তু ভালো জায়গায় যেতে পারবে।